ওয়েলকাম টু লেকচার নাম্বার 2। আজকে আমরা করব নোমেনক্লেচার। প্রথমেই একটা জিনিস আমি তোমাদেরকে বলি, যেটা এনসিইআরটি আলোচনা করেছে, যেটা আমি বোর্ডের মধ্যে কিন্তু লিখিনি। সেটা কি, ধরো তোমার বাড়ির পাশে কোনো একটা গাছ আছে, কোনো একটা গাছ কি আম গাছই আছে ধরে নাও। এই যে আমি বললাম যে তোমার বাড়ির পাশে আম গাছ আছে, তার মানে গাছটার নাম কি? আম। এই আম গাছ আমরা যদি এই ওয়েস্ট বেঙ্গল ছেড়ে যদি এমন একটা জায়গায় যাই যেখানে বাংলা চলে না, বা বাংলা রিলেটেড যে জিনিসগুলো ধরে আমরা কোনো জিনিসকে ডাকি সেগুলো চলে না, সেখানে গিয়ে তুমি কি আম যদি চাও, আম কি বোঝাতে পারবে? পারবে না। ছেড়েই দাও, তুমি খুব শিক্ষিত মানুষ, বাড়িতে এসেছো, আম খাচ্ছ, পরের দিনে তুমি যাবে ইউক্রেন, তুমি ঘুমাচ্ছ, স্বপ্নেতে গেছো ইউক্রেনে। ইউক্রেনে গিয়ে তোমার এবার আম খেতে ইচ্ছা গিয়েছে, তুমি কি বলবে? যে আমার আম খেতে ইচ্ছা গেছে, আম আনো। ইউক্রেনের মানুষ তো তোমার এই আম তো বুঝতে পারবে না। তুমি ঠিক আছে ব্যাগ নিয়ে ঝোলা নিয়ে বেরোলে আম কিনতে, আম পাওনি, ঘুরে চলে এসেছো, আবার ঘুমিয়েছো রাত্রে। এই দিন স্বপ্নে গিয়েছো জার্মানি, জার্মানিতে গিয়ে তোমার আবার আম খেতে ইচ্ছা গিয়েছে, তুমি আমের ঝোলা নিয়ে বেরিয়েছো কিনতে, গিয়ে আবার আম বলছো, কিছু বুঝতে পারছে না লোক। তাহলে এই যে তোমার সমস্যা হলো, তোমার আম খেতে ইচ্ছা গেছে অথচ আম খুঁজে পাচ্ছ না, এই জিনিসটা কিসের জন্য হচ্ছে? কারণ এই যে আম যে জিনিসটাকে আমরা বলছি, এটা গোটা পৃথিবীতে প্রচলন নয়। অর্থাৎ তোমার যে ভাষায় তুমি যেটাকে চেনো, সেটা পৃথিবীর সবাই কিন্তু সেই ভাষায় চেনে না। এই সমস্যাটা আমাদের না হয় হচ্ছে, কিন্তু আমরা আর কত আমেরিকা জার্মানি ঘুরে বেড়াবো? আমাদের তো সেরকম সমস্যা নেই, আমরা লোকাল এরিয়ায় থাকি, এখানে আম বললে গোটা ভারতে আমি পাবো আমি। কিন্তু যারা বায়োলজিস্ট, যারা বোটানিস্ট, যারা জিওলজিস্ট, যারা সায়েন্সের ফিল্ডে বায়োলজির উপর কাজ করে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুব অসুবিধার ব্যাপার। কোনো একটা জিনিস ধরো, কোনো একটা বিজ্ঞানী ভারতে গবেষণা করতো, সে গিয়েছে এখন জার্মানিতে, এটা স্বাভাবিক ব্যাপার, অস্বাভাবিক কিছু না। তোমার আম খাবার মতো অস্বাভাবিক নয় যে তুমি এখানে আছো জার্মানিতে আম খেতে গিয়েছো, এটা নয়। তো জুওলজিস্ট বা বোটানিস্ট কেউ একজন আমেরিকায় বা এতে গিয়েছে, এবার তোমাকে কিন্তু সেখানে গিয়ে কী বই পড়তে হবে? তাদের ল্যাঙ্গুয়েজের বই পড়তে হতে পারে, ইংলিশ পড়তে হতে পারে। এবার ইংলিশে যদি পড়া হয়, তাহলে ইংলিশে যে জিনিসটা বলে যাকে ডাকা হয় সেই নামটা থাকবে, তুমি এখানে পড়ে যাও অন্য কিছু, তাহলে দুটোর মধ্যে কী হতে পারে? একটা সামঞ্জস্যতা থাকবে না। সেক্ষেত্রে কী হবে? একটা সেম জিনিসকে আমরা চিনতে কিন্তু অসুবিধা হবে, বা স্টাডি করতে অসুবিধা হবে। আগে কেউ সেই জিনিসটা নিয়ে পড়াশোনা করে রেখেছে, সেটা নিয়েও পড়তে পারবো না আমরা, এতটা অসুবিধা হবে। তো সেই জিনিসটার সলিউশন হিসেবে কি ঠিক করা হলো না, বিজ্ঞানী মহলে তখন ঠিক করা হলো যে যে কোনো একটা জিনিসের একটাই শুধুমাত্র নাম থাকবে, সেটাকে আমরা বলবো সায়েন্টিফিক নেম। এই সায়েন্টিফিক নেমটা যে দেওয়া হবে, তার পদ্ধতি, প্রসেস অফ নেমিং, এটাকে আমরা বলে থাকি নোমেনক্লেচার। কি বলে থাকি? নোমেনক্লেচার। আর এই ধারণাটা সবথেকে প্রথম যিনি দিয়েছিলেন, বা যিনি এনার এই জিনিসের উপর সবথেকে আগে কাজ শুরু করেছিলেন, তার নাম হচ্ছে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। কি নাম? বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। এই নামটা খুবই ইম্পর্ট্যান্ট, মনে রাখবে। ইনি যেহেতু এই জিনিসটা শুরু করেছিলেন, সুতরাং ওনাকে বলা হয় ফাদার অফ নোমেনক্লেচার বা ফাদার অফ বায়োনোমিনাল নোমেনক্লেচার। সুতরাং ফাদার কাকে বলা হবে? ক্যারোলাস লিনিয়ানকে। এবার এই যে শব্দটা লেখা আছে বায়োনোমিনাল নোমেনক্লেচার মানে কি? দাদা নোমেনক্লেচার মানে তো বুঝতে পেরেছি, নোমেনক্লেচার মানে হচ্ছে নেমিং করার যে প্রসেস, তাকে বলা হবে নোমেনক্লেচার। তাহলে এই বায়োনোমিয়াল নোমেনক্লেচার কি? দেখো, বাই মানে কি? বাই মানে হলো দুই, দুটো কম্পোনেন্ট থাকবে এমন নামে পদ্ধতিতে, তাকে বলা হবে বায়োনোমিয়াল নোমেনক্লেচার। বুঝতে পারছি না? একটু পরেই বুঝতে পারবে। এই যে উদাহরণটা লিখেছি, একটা দুটো কম্পোনেন্ট আছে একটা নামের মধ্যে, এটাকে বলা হয় বায়োনোমিয়াল নোমেনক্লেচার, যেটা নিয়ে একটু পরে আমি আলোচনা করছি। এবার বিজ্ঞানীরা এরকম জিনিসপত্র বিভিন্ন পেতে থাকলো, এবং তার উপর গবেষণা ধীরে ধীরে চলতে থাকলো, নেমিং হতে থাকলো। এবার প্রশ্ন, যে ধরো কথার জন্য বলছি, আমি যেটাকে আম বলছি, সেটাকে অন্য কেউ গিয়ে ম্যাঙ্গো বলবে, সেটাকে আবার অন্য কেউ কিছু বলবে, কিন্তু এমন কি গ্যারান্টি আছে যে একটা নির্দিষ্ট জিনিসেরই এরকমভাবে নাম পড়বে? সঠিকভাবে আমি যদি না চিনতে পারি, তাহলে তো হবে না। কথার জন্য তোমাদেরকে ধরো উদাহরণস্বরূপ আমি বলছি, আমি বলছি এমন একটা প্রাণী ইম্যাজিন করো যে আর দুটো হাত আছে, দুটো সামনের পা আছে, দুটো পিছনের পা আছে, একটা বড় লেজ আছে, মুখটা একটু লম্বা, কানগুলো একটু বড় বড়। এবার তুমি বলো তো কী ইম্যাজিন করেছো প্রাণীটা? 3-4টে প্রাণী হতে পারে, তার মধ্যে কোনো একটা তুমি ইমাজিন করেছো। কথার জন্য বলছি, তুমি ইমাজিন করেছো ডগ বা কুকুর, কেউ ইমাজিন করেছে ঘোড়া, কেউ ইমাজিন করেছে গাধা, কেউ ইমাজিন করেছে গরু। সবগুলোই কিন্তু একই রকম ক্যারেক্টারকে আইডেন্টিফাই করছে না। সেই জন্য এই নামকরণের ক্ষেত্রে আমি কাকে কি দেব, প্রথম আমাকে কী করতে হবে? পুরো ক্যারেক্টারটা স্টাডি করতে হবে। যে কুকুর যার নাম দিচ্ছি, কুকুরের কী কী বৈশিষ্ট্য আছে সব কিছু আগে পড়ো। গরু যার নাম দিচ্ছি, গরুর কী কী বৈশিষ্ট্য আছে সব কিছু পড়ো। যেন আমার কালকে গরু নাম দিয়েছি, আমি কালকে কুকুর দেখলে যেন কুকুরকে গরু না বলতে হয়। সুতরাং সবথেকে প্রথমে যে বৈশিষ্ট্য আমাদের প্রয়োজন, সেটা কি? যে কোনো একটা প্রাণীর বা অর্গানিজমের ক্যারেক্টারটার স্টাডি করতে হবে। কী করতে হবে? ক্যারেক্টারের স্টাডি করতে হবে। বোঝা গেছে?
এই ক্যারেক্টারে স্টাডি করতে গেলেই এখানে 3-4টে শব্দ লিখেছে যেটাকে আমরা পড়ব, সেটা একটা শর্ট ট্রিক্স আছে। ইন ক্লাসরুম, ইন ক্লাসরুম মানে কি ক্লাসরুমের মধ্যে, এটা একটা ট্রিক্স আছে যেটা নিটে র্যাপিটেটিভ মাঝে মাঝে জিজ্ঞাসা করো কিন্তু হয়ে থাকে। আই ফর কি? আই ফর হলো আইডেন্টিফিকেশন, অর্থাৎ কোনো একটা জিনিসকে আইডেন্টিফাই করা। আমি বলছি কুকুরকে দেখো, তার মানে সে কুকুরকেই দেখবে, সে গরুকে দেখবে না। কুকুর এবং গরুর মধ্যে যে বেসিক ডিফারেন্স আছে এগুলো আমাকে জানতে হবে, তাকেই বলবো ক্যারেক্টারের ডিফিনেশন বা ক্যারেক্টারের, তাকে ক্যারেক্টার দেখে আমি চিনলাম, তাকেই যদি আমি চিনতে পারি তখন সে পদ্ধতির নাম আইডেন্টিফিকেশান। আইডেন্টিফিকেশান মানে কি? আইডেন্টিফাই প্লাস ক্লাসিফিকেশান, তাকে আইডেন্টিফাই করলাম এবং অন্যের থেকে আলাদা করলাম, এটাকে বলবো আইডেন্টিফিকেশান। বোঝা গেছে? অন্য জিনিসের থেকে আলাদা করে আইডেন্টিফাই করাকে আইডেন্টিফিকেশান। গরু, কুকুর, গাধা সব রাখা আছে, আমি যে বৈশিষ্ট্য কিছু বললাম তার ভিত্তিতে একটা প্রাণীকে আইডেন্টিফাই করাকে বলবো আইডেন্টিফিকেশান। তাহলে কোনো একটা প্রাণীকে প্রথমে আলাদা করব যে এটা বাকিদের থেকে আলাদা, এর মতো আর কেউ নেই। এরপরে এর আমি নাম দেবো। এন ফর কি? নোমেনক্লেচার। প্রথমেই কিন্তু কোনো প্রাণীর আমি নাম দিতে পারবো না, প্রথমে আমাকে আলাদা করতে হবে যে এটা আলাদা। তারপর কথার জন্য বলছি, তোমার ঘরে ধরো 5 জন সদস্য আছে, 5 জন সদস্যের আলাদা আলাদা নাম। 5 জন সদস্যর যার যে নাম ধরে ডাকবে সে তখন আসবে। তাহলে তোমার কথার জন্য বলছি, তোমার বাবাকে প্রয়োজন কোনো কাজের জন্য, বাবা বলে ঘরে ডাক দিলে বাবাই নিশ্চয়ই আসবে, মা তো আসবে না। তাহলে বাবার কিছু আইডেন্টিটি নিশ্চয়ই রয়েছে, সেই জন্য বাবা আসলো। তা বাবা যাকে বলে ডাকছি সেই কাজটা বাবাই যদি করতে পারে, তার মানে বাবার কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে। আমি যেটা মোটামুটি বোঝাতে চাইছি যে কোনো একটা জিনিসের যখন নামকরণ করব সেই জিনিসটাকে ভালো করে আইডেন্টিফাই করব। আমি নওয়াজ স্যার, আমার পাশে যদি অন্য একজন এসে দাঁড়িয়ে থাকে তাকে তো তোমরা নওয়াজ স্যার বলবে না, কারণ আমাকে নওয়াজ হিসাবে যেই মানুষটাকে চেনো সেইটা পাশের মানুষটাকে তুমি চিনতে পারবে না। এটাই আমি বলতে চাইছি, সেটাকে বলবো আইডেন্টিফিকেশান। তারপরে নোমেনক্লেচার। নোমেনক্লেচার করার পর এবার করব আমরা ক্লাসিফিকেশান। কি করব? ক্লাসিফিকেশান। কি করব? ক্লাসিফিকেশান। ক্লাসিফিকেশান মানে কি? ক্লাসিফিকেশান অর্থাৎ ছোট ছোট কোনো একটা গ্রুপে আমি ভাগ করবো, তাকে বলবো ক্লাসিফিকেশান। তাহলে এই 3টে জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট। কোশ্চেনটা কী রকম হিসাবে থাকে না, এই জিনিসটা বলতে গেলেই একটা এক্সট্রা টার্ম আসবে, তার নাম হলো ট্যাক্সোনমি। কি নাম? কি টার্ম বলো? ট্যাক্সোনমি। এই টার্মটা সব থেকে প্রথমে ইউজ করা উচিত, কিন্তু আমি মাঝখানে ইউজ করছি কারণ কনসেপ্টের উপরেই কাজ করতে হবে। ট্যাক্সোনমি জিনিসটা কি? ট্যাক্সোনমি হচ্ছে এই যে আইডেন্টিফাই করলাম, নোমেনক্লেচার করলাম, ক্লাসিফাই করলাম, এই টোটাল পদ্ধতিটাকে একত্রে যদি আমরা বলি তখন তাকে আমরা বলে থাকি ট্যাক্সোনমি। পদ্ধতিটাকে একত্রে কি বলবো? ট্যাক্সোনমি। আর এই ট্যাক্সোনমি হচ্ছে একটা পদ্ধতি, এই পদ্ধতিটাকে যদি আমি স্টাডি করি তখন তাকে বলবো সিস্টেমেটিক্স। কি বলবো তাকে? সিস্টেমেটিক্স। সেই জন্য তোমরা এই শব্দটা কিছু কিছু জায়গায় পড়েছো, ট্যাক্সোনমি অ্যান্ড সিস্টেমেটিক্স। ট্যাক্সোনমি মানে কি? প্রসেস। সিস্টেমেটিক্স মানে সেটা স্টাডি করা। বোঝা গেছে? আমরা কোনো একটা জিনিসকে আলাদা করলাম, ধরো কথার জন্য বলছি যে কোনো একটা যন্ত্র আছে, সেই যন্ত্রটাতে বালি এবং বালি হচ্ছে চাল থেকে কাঁকড় বা বালিকে আলাদা করে। এই যে যন্ত্রটা আলাদা করলো তাহলে সেটা হচ্ছে প্রসেস। আর যন্ত্রটা কীভাবে কাজ করে আলাদা করলো যদি আমি পড়তে চাই, জানতে চাই, তখন তাকে বলবো সিস্টেমেটিক্স। তার মানে ট্যাক্সোনমি হচ্ছে আইডেন্টিফিকেশন, নোমেনক্লেচার, ক্লাসিফিকেশন করার পদ্ধতিটার নাম, আর এটার উপর স্টাডি করাকে আমরা বলবো সিস্টেমেটিক্স। এই সিস্টেমেটিক্সে একটা এক্সট্রা জিনিস কিন্তু ভালোভাবে জেনে রাখতে হবে যে শুধু এই প্রসেসে স্টাডি করলেই কি তাকে কি আমি সিস্টেমেটিক্স বলবো? না, এর সঙ্গে একটা জিনিস পড়তে হবে। সেটা কি না, এই পদ্ধতিতে একটা বিশেষ জিনিস কাজ করে, সেটা হচ্ছে ইভ্যালুয়েশনারি রিলেশনশিপ। মানে কি? অভিব্যক্তির দিক থেকে একটা যে রিলেশন। কথার জন্য বলছি, আমরা শুনে এসেছি যে আমরা হচ্ছে বাঁদর থেকে বা হনুমান থেকে মানুষের আগমন হয়েছে বা উন্নতি হয়েছে। এই যে জিনিসটা আমাদের পূর্ববর্তী কে ছিল, তার পূর্ববর্তী কে ছিল, এই যে রিলেশন একটা, এটাকে বলা হয় ইভলিউশন রিলেশন। অর্থাৎ পিছনের দিকে ইভলিউশনে কী কী রিলেশনশিপ ছিল সেটাই জানতে হবে। সেটা কিন্তু সিস্টেমেটিক্সে পড়াশোনা করা হয়ে থাকে। তাহলে ট্যাক্সোনমি বুঝতে পেরেছো? প্রসেস, এই প্রসেসটা, এর স্টাডিটাকে বলবো আমরা কি? সিস্টেমেটিক্স। এখানে কটা স্টেপ আছে? 1, 2, 3। এই পরপর 3টে স্টেপ কিন্তু ইম্পর্টেন্ট, 3টে কিন্তু একদম সিঙ্ক্রোনাইজডভাবে তোমাকে মনে রাখতে হবে। আইডেন্টিফিকেশন হয়ে গেছে, নোমেনক্লেচার হয়ে গেছে, ক্লাসিফিকেশন আমরা একটু পরে গিয়ে পড়বো নেক্সট টপিকে। এখন পড়বো আমরা কি? নোমেনক্লেচার। নোমেনক্লেচার নিয়ে বলতে বলতে কি বললাম, কে নামকরণ করেছে? ক্যারোলাস লিনিয়াস। তার নোমেনক্লেচারটার নাম হলো বাইনোমিয়াল নোমেনক্লেচার। এবার বিভিন্ন পৃথিবীর বুকে জিনিসপত্র আছে। বলা হচ্ছে পৃথিবীর বুকে এখন পর্যন্ত প্রায় 1.7 থেকে 1.8 মিলিয়ন অর্গানিজম কি হয়েছে? আইডেন্টিফাই হয়েছে এবং সেটা ডেসক্রিপশন দেওয়া হয়েছে। এবং এনসিইআরটি এর সঙ্গে একটা শব্দ ইউজ করেছে যে পৃথিবীতে যত নতুন জায়গা বা পুরনো জায়গা আরও যাব, এই প্রাণীর সংখ্যাটা ধীরে ধীরে কিন্তু বেড়েই চলবে। বোঝা গেছে? ধরো কোনো একটা এমন জায়গা যেখানে এখন পর্যন্ত কোনো মানুষ যায়নি, তাহলে সেখানে যে প্রাণীগুলো বসবাস করে তার সম্পর্কে মানুষের কি নলেজ থাকবে? নর্মাল জিনিস থাকবে না।
তাহলে ওটাই বলা হচ্ছে যে নতুন জায়গায় যখন তুমি যাবে তোমার কিন্তু আরও প্রাণী আবিষ্কারের সম্ভাবনা থাকবে। একইভাবে আমরা যে পুরানো জায়গাতে আছি এখানে যে সব প্রাণী আবিষ্কৃত হয়ে গেছে এমন কিছু নয়, কিন্তু এই পুরানো জায়গাতেও কিন্তু একইভাবে অনেক প্রাণী আবিষ্কার হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং এটা এখন পর্যন্ত আবিষ্কার হয়েছে 1.7 থেকে 1.8 মিলিয়ন, অত 17 থেকে 18 লাখ অর্গানিজমস। এটা কি অর্গানিজমস বা স্পিসিস বলতে পারো, ঠিক আছে, অর্গানিজম বা স্পিসিস। এবার স্পিসিস জিনিসটা কি, স্পিসিস নিয়ে একটু পরেই আমি ডিসকাশন করব, কিন্তু স্পিসিস জিনিসটা তোমরা জেনে নাও। আমি মানুষ, আমি একটা স্পিসিস, একটা গরু একটা স্পিসিস, একটা ভেড়া একটা স্পিসিস, একটা কোনো গাছ সে একটা স্পিসিস, একটা আম গাছ সে একটা স্পিসিস। তার মানে এটা কি, ডিফারেন্ট টাইপস অফ অর্গানিজমকে আমরা জেনারেলি বলে থাকি স্পিসিস। আমি একটা ডিফারেন্ট অর্গানিজম, ঠিক আছে, গরু একটা ডিফারেন্ট অর্গানিজম, ভেড়া একটা ডিফারেন্ট অর্গানিজম। আমরা ডিফারেন্ট অর্গানিজমকে বোঝানোর জন্য জেনারেলি যে শব্দটি ইউজ করি তাকে আমরা বলে থাকি স্পিসিস। এবারে স্পিসিস কী করে বুঝবো যে আমি আলাদা গরু আলাদা? কথাটা সবসময় মনে রাখবে, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা শব্দ, যে দুটো প্রাণী যদি রিপ্রোডাকশান করে নতুন বাচ্চার জন্ম দিতে পারে, তখন যে দুটো প্রাণী একসঙ্গে রিপ্রোডাকশান করলো তাদেরকে বলবো স্পিসিস। এর ভাবো, একটা ঘোড়া আর একটা গাধা যদি রাখা হয়, তার রিপ্রোডাকশান করে কোনো দিন কি অপত্যের জন্ম দিতে পারবে? পারবে না। সুতরাং ঘোড়া এবং গাধা দুটো আলাদা। কিন্তু দুটো ঘোড়া যদি থাকে, একটা পুরুষ একটা মহিলা ঘোড়া, তখন তারা রিপ্রোডাকশান করে কিন্তু একটা নতুন বাচ্চার জন্ম দিতে পারবে। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু তোমাকে নিজেকে ভাবতে হবে যে একটা পুরুষ এবং একটা মহিলা হতে হবে। দুটো পুরুষ মিলে তো রিপ্রোডাকশান সম্ভব নয়। দুটো আলাদা লিঙ্গে কিন্তু একই প্রজাতি হলে তবে রিপ্রোডাকশান কিন্তু সম্ভব। সুতরাং কোনো জিনিসকে স্পিসিস কী করে বলবে যে এটা আলাদা স্পিসিস, এটা আলাদা স্পিসিস? কথার জন্য বলছি, তোমার সামনে আমি উদাহরণস্বরূপ রেখেছি একটা কুকুর আর একটা ভেড়া, দুটো কি আলাদা স্পিসিস? তোমার অ্যান্সার কী হবে? হ্যাঁ। কারণ কি? অ্যান্সার কী হবে? হ্যাঁ, গরু এবং ভেড়া, কুকুর এবং ভেড়া দুটো আলাদা স্পিসিস, কারণ এরা দুজন রিপ্রোডাকশান করে নতুন কিন্তু প্রাণীর জন্ম দিতে পারবে না। বোঝা গেছে? তাহলে স্পিসিস শব্দটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এতগুলো স্পিসিস এখন পর্যন্ত পৃথিবীর বুকে আবিষ্কৃত হয়েছে এবং বা তার ডেসক্রিপশন পাওয়া গেছে। এই জিনিসটা বোঝা গেলে এবার আমি এই জিনিসটাকে একটু কন্টিনিউ করি। এই যে নামের নোমেনক্লেচারের যে পদ্ধতি না, এই পদ্ধতিটা আবিষ্কার করেছিল ক্যারোলাস লিনিয়াস, বা উনি ব্যক্ত করেছিলেন। উনি দুটো বইয়ের মধ্যে এই জিনিসটাকে মেনলি দিয়েছিলেন। একটার নাম হচ্ছে স্পিসিস প্ল্যান্টেরাম, একটা নাম হলো সিস্টেমে ন্যাচুরালি। দেখো, এই প্ল্যান্টেরামে কী লেখা আছে? প্ল্যান্ট, তার মানে প্ল্যান্ট রিলেটেড বা প্ল্যান্টের নিয়মাবলী রিলেটেড যে বইটা উনি প্রকাশ করেছিলেন তার নাম হচ্ছে স্পিসিস প্ল্যান্টেরাম। কত সালে? 1953। আর যেটা প্রাণী রিলেটেড, এটা প্ল্যান্ট রিলেটেড হয়ে গেল, বাকি যেটা পড়েছে সেটা অ্যানিমেল রিলেটেড বা প্রাণী রিলেটেড। এই বইটা প্রকাশ করেছিলেন তার 5 বছর পরে। তাহলে এই দুটো বই কে লিখেছেন? ক্যারোলাস লিনিয়াস। খুব ভালো করে মনে রাখবে, প্রথম বইটা হচ্ছে প্ল্যান্টের জন্য, প্রথম বইটা কার জন্য? প্ল্যান্টের নামকরণের জন্য, আর দ্বিতীয় বইটা হচ্ছে অ্যানিমেলের নামকরণের জন্য। এই দুটো বই কে লিখেছিলেন? ক্যারোলাস লিনিয়াস। খুব ইম্পর্টেন্ট। এবার এখানে তো উনি নিয়মকানুনগুলো লিখে গিয়েছিলেন, সব ঠিক আছে, কিন্তু কথার জন্য বলছি এই নিয়মকানুন ধরে তোমার ঘরের পাশে একটা গাছ তুমি একটা গাছ খুঁজে পেয়েছো যাকে তোমার মনে হচ্ছে যে একদম নতুন ধরনের গাছ, ওই গাছটা তুমি নামকরণ করতে চাইছো। তুমি এই বইয়ের নামকরণের পদ্ধতি ধরে ধরে নামকরণ করলে, নামকরণ করার পর তোমাকে ওই নামটা তো প্রকাশ করতে হবে, তবে তো গোটা পৃথিবীর মানুষ তোমার ওই নামটা দ্বারা চিনবে। তোমাকে কী করতে হবে? একটা বিশেষ প্রকার বোর্ড আছে, তার কাছে ওই নামটা পেশ করতে হবে। তারা ওই নামটা অ্যাকসেপ্ট করলে তবে তোমার নামটা প্রকাশ পাবে। যদি প্ল্যান্ট হয় তাহলে তোমাকে যেতে হবে ICBN এর কাছে, আর যদি অ্যানিমেলের নাম হয় তাহলে যেতে হবে তোমাকে ICZN এর কাছে। এ বি ফর বোটানি, জেড ফর জিওলজি। বোটানি মানে কি? প্ল্যান্ট রিলেটেড নাম, আর জিওলজি মানে কি? অ্যানিমেল রিলেটেড নাম। এর ফুল ফর্মটা খুব ইম্পর্টেন্ট, মাঝে মাঝেই ধরে, যেটা অলরেডি আমি লিখে রেখেছি, ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার। আর যেটার জায়গায় শুধু কী হয়েছে? জুওলজিক্যাল নোমেনক্লেচার। এই নামটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, মাঝে মাঝেই কিন্তু কোশ্চেন দেওয়া হয়ে থাকে। একটা টার্ম এক্সট্রা আছে, সেটা কি না, এই যে ICBN এটা সবথেকে প্রথম অ্যাকসেপ্টেড হয়েছিল কত সালে? 1961 খ্রিস্টাব্দে, ঠিক আছে। এবং এই যে টোটাল জিনিসটা, এটাই কিন্তু আমাদের নোমেনক্লেচারের যে পদ্ধতি বা নোমেনক্লেচারের যে ব্যাপারটা রয়েছে পুরোটাকে কন্ট্রোল করে থাকে। এর বাইরে যদি বলতে হয় যে উদাহরণস্বরূপ কি বাইনোমিয়াল নোমেনক্লেচার কি, তাহলে একটা উদাহরণই বলবো, যে যেমন আমরা হচ্ছে আম বলে কোনো জিনিসকে ডাকি, ইংলিশে বলা হয় ম্যাঙ্গো। সায়েন্টিফিক ভাষায় এই আমের বিজ্ঞানসম্মত নাম হলো ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। কি লেখা আছে? ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। আগেই বললাম বাইনোমিয়াল নোমেনক্লেচার মানে কি? দুটো কম্পোনেন্ট থাকবে, এটা একটা কম্পোনেন্ট, এটা একটা কম্পোনেন্ট। এই যে প্রথম কম্পোনেন্টটা আছে আর দ্বিতীয় কম্পোনেন্টটা আছে, এটা টোটালি কিন্তু ল্যাটিন অরিজিন। কোন অরিজিন? ল্যাটিন অরিজিন। এখন প্রশ্ন, ল্যাটিন কি? ল্যাটিন হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, যেমন আমরা বাংলা কথা বলছি, বাংলা একটা ল্যাঙ্গুয়েজ, ইংলিশে কথা বলে ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ, হিন্দি একটা ল্যাঙ্গুয়েজ, সেরকমই ল্যাটিন হলো একটা ল্যাঙ্গুয়েজ। এখন প্রশ্ন যে ল্যাটিন ভাষায় একটু কথা বলে দেখান। আমি জানি না কথা বলতে, কারণ এই ভাষাটা বর্তমানে ডেড, কেউ কথা বলে না এই ভাষায়। এবার এই ভাষায় যখন কেউ কথা বলে না, তাহলে সায়েন্টিফিক নাম কেন এই ভাষায় হলো? এটা অনেকজনের প্রশ্ন হতেই পারে। প্রশ্ন
তোমার একদম জেনুইন প্রশ্ন, এটার উত্তরও জেনুইনই হবে। সেটা কি? ধরো কথার জন্য বলছি, আজকে আমি বাংলায় কথা বলছি, কালকে আমার কোনো একটা বাংলা কথা বিশাল কঠিন লাগছে, আমি চাইছি যে কালকে ওটাকে সহজ করে দেবো। বাংলা যে বোর্ডস আছে যেখানে ভাষা নিয়ন্ত্রণ করা হয়ে থাকে, সেখানে গিয়ে অ্যাপিল করা হলো যে ভাষাটা খুব কঠিন, অধিকাংশ মানুষ এটা উচ্চারণ করতে পারছে না, এর প্রয়োজনীয়তা নেই, অন্য একটা ভাষা এর পরিবর্তে করা হোক। হতেই পারে যে ভাষায় কথা বলা বর্তমানে হয়, লিভিং যেগুলো ল্যাঙ্গুয়েজ সেগুলো কিন্তু পরিবর্তন যে কোনো মুহূর্তে হতেই পারে যদি সেরকমভাবে কিছু প্রয়োজনীয়তা বোধ হয়। কিন্তু ডেড ল্যাঙ্গুয়েজ, যে ভাষায় কেউ কথাই বলে না, তার কোনো প্রয়োজনীয়তা আছে চেঞ্জ করা? নিশ্চয়ই নেই। সেই কারণেই এমন একটা ভাষায় সায়েন্টিফিক নামটা নিতে হবে যেটা গোটা পৃথিবীতে কেউ কথা বলে না। কারণ কি, সায়েন্টিফিক নেম আজকে একটা দিয়েছি, কালকে যদি ওই ভাষায় কথা বলে, ওই সায়েন্টিফিক নেমের যে শব্দটা ইউজ হয়েছে কারো সেটাই কঠিন লাগছে, বলে এই শব্দটা চেঞ্জ করে দাও। কালকে গিয়ে যদি ওটা চেঞ্জ করে দেওয়া হয়, আজকে দুনিয়া সব জায়গায় এই নামটা অলরেডি ছড়িয়ে গেছে। আমি বললাম যে এই বাইনোমিয়াল নোমেনক্লেচার গোটা পৃথিবীর বুকে অ্যাকসেপ্টেড, সবাই কিন্তু এই একটা নামই ইউজ করে। তাহলে কালকে যদি গিয়ে নামটা চেঞ্জ হয়ে যায়, হঠাৎ করে গিয়ে লোক জার্মানিতে গিয়ে আর বুঝতে পারবে যে এই নামটা কী ছিল, এখন কি হয়ে গেছে? অত আপডেট মানুষের পক্ষে থাকা সম্ভব নয়। সেই কারণে এমন একটা ল্যাঙ্গুয়েজে সায়েন্টিফিক নাম লেখা হয় যেটা অলরেডি কি ডেড হয়ে গেছে, যেমন কি ল্যাটিন ভাষা। আর এই জিনিসটা যদি লিখি, লিখিতভাবে যদি লিখি, যেমন এটাই যেমন লিখেছি, তো জেনারেলি এই যে লেখা হয় এটা যে ল্যাঙ্গুয়েজটা সেটা হলো ইতালিক্স বা ইতালি। বোঝা গেছে? সবথেকে প্রথম রুল এনসিইআরটি এটাই বলেছে যে সায়েন্টিফিক নেম বা বাইনোমিয়াল নোমেনক্লেচার অলওয়েজ ল্যাটিন ভাষায় হবে এবং ওটা লিখতে হবে কিসে? ইটালিক্সে। বোঝা গেছে না যায়নি? অবশ্যই বোঝা গেছে। এরপর বলছে যে এই যে বাইনোমিয়াল নোমেনক্লেচার, এটা দুটো কম্পোনেন্ট থাকবে। এটা তো অলরেডি জানি, দুটো কম্পোনেন্ট থাকবে। প্রথম যে কম্পোনেন্টটা এই যে ম্যাঙ্গিফেরা, এ কাকে রিপ্রেজেন্ট করবে? জেনাস। আর সেকেন্ড যেটা আছে ইন্ডিকা, এ কাকে রিপ্রেজেন্ট করে? স্পিসিস বা স্পেসিফিক এপিথেট, একে রিপ্রেজেন্ট করে। তাহলে এ জেনাস, স্পেসিফিক এপিথেট। প্রথমে কি হলো, জিনিসটা ল্যাটিন ভাষায় হবে। দু নম্বর দুটো ভাগে ভাগ হবে, প্রথমটা জেনাসকে রিপ্রেজেন্ট করবে, দ্বিতীয়টা স্পেসিস। জেনাস কি স্পেসিস কি বুঝতে পারছো না? জাস্ট একটু পরেই ওটা নিয়ে ডিসকাস করছি। তারপরে কি, এই যে জেনাস, এটা দেখো, এটা বড় হাতের, বাকি সব ছোট হাতের। এটাই লেখা আছে যে জেনাসের ফার্স্ট লেটারটা কি হবে না ক্যাপিটাল হবে, অর্থাৎ বড় হাতের হবে। আর বাকি স্পিসিসে যা আছে আদারগুলো কী হবে? স্মল। আর সেই সঙ্গে স্পিসিসে কী হবে? অল লেটার ইন স্মল লেটার, সব ছোটো হাতে লেখা হবে। এরপর কি, যদি হাতে করে লেখা হয়, যেমন এই যে হাতে করে আমি ম্যাঙ্গিফেরা ইন্ডিকা লিখেছি, লেখার পর দেখো নিচে এরকম আন্ডারলাইন করেছি। এই আন্ডারলাইনটার মানে কি না, আন্ডারলাইনটা মানে বোঝাচ্ছে যে এটা একটা সায়েন্টিফিক নেম। সেই জন্য বলা হচ্ছে যদি হ্যান্ড রিটেন হয়, যদি হাতে করে লিখি, তাহলে কিন্তু আমাকে সেপারেটলি আন্ডারলাইন করতে হবে। সেপারেটলি আন্ডারলাইন মানে কি, ধরো এটা একটা আলাদা ওয়ার্ড, এটা একটা আলাদা ওয়ার্ড, তাহলে এর নিচে আন্ডারলাইন, এর নিচেও আন্ডারলাইন। এমনটা হবে না যে টানা আন্ডারলাইন, টানা আন্ডারলাইনটা কিন্তু ভুল হয়ে যাবে। সুতরাং সেপারেট আন্ডারলাইন, এখানে একটা আন্ডারলাইন, এখানে একটা আন্ডারলাইন, ওটা লেখা আছে সেপারেটলি আন্ডারলাইন হবে। আর যদি কোনোভাবে আমি টাইপ করি, কম্পিউটার টাইপ করছি বা কিছু জিনিসে টাইপ করছি, তখন ওটা কিসে হবে? ইতালিক্সে কিন্তু হতে হবে। কিসে হতে হবে? ওটা ইটালিক্সে হতে হবে। আর একইভাবে এই চারটে রুল লেখা আছে এনসিইআরটিতে। অ্যাডিশনালি এই রুলটা লেখা আছে অ্যাডিশনাল, যে যে এই নামকরণটা করেছে সেই বিজ্ঞানী নাম কোথায় লিখতে হবে? এই শেষে। ঠিক আছে? ধরো কথার জন্য বলছি, এই ম্যাঙ্গিফেরা ইন্ডিকা নামটা আবিষ্কার করেছে কে? লিনিয়াস। সুতরাং আমি যদি চাই তো বিজ্ঞানীর নামটা এইভাবে লাস্টে কিন্তু লিখতে পারি লিন। কি লিখতে পারি? লিন। লিন মানে কাকে বোঝাচ্ছে? বিজ্ঞানী লিনিয়াসকে বোঝাচ্ছে। এটাই ছিল তোমাদের পুরো সম্পূর্ণ নোমেনক্লেচার। এরপর আমরা ক্লাসিফিকেশন নিয়ে ডিসকাশন করব এবং সেই সঙ্গে ট্যাক্সোনমিক্যাল যে ক্যাটাগরি সেটা নিয়ে ডিসকাশন করব।